আর এবার যে খবরে নজর রাখবো, ভোটার তালিকায় গরমিল, ফের নজরে সরকারি কর্মী। কড়া পদক্ষেপ করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। দক্ষিণ 24 পরগনার আরও 2 সরকারি কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর। ভুতুড়ে ভোটার খুঁজতে রাজ্য জুড়ে শুরু তদন্ত। ভোটার লিস্টে গরমিল, ভুরি ভুরি ভুতুড়ে ভোটার। এই অভিযোগের তদন্তে সর্ষের মধ্যেই ভূত খুঁজে পেল নির্বাচন কমিশন। ফের নজরে দক্ষিণ 24 পরগনা। কাকদ্বীপের পর এবার নামখানা। ভোটার তালিকায় গরমিলের অভিযোগে নামখানার 2 সরকারি কর্মীর বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। একজন অভিজিৎ পাত্র, আরেকজন সুদীপ্ত বিশ্বাস। এর মধ্যে অভিজিৎ পাত্র নামখানার বিডিও অফিসের ইলেকশন ক্লার্ক, আর সুদীপ্ত বিশ্বাস সমবায় দপ্তরের ইন্সপেক্টর। দুজনেই ভোটার তালিকা তৈরির কাজে সরাসরি যুক্ত ছিলেন। জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজের সময় দক্ষিণ 24 পরগনার নামখানা এবং কাকদ্বীপে নানা গরমিল সামনে আসে। শুরু হয় তদন্ত। সেই রিপোর্টের ভিত্তিতে একের পর এক পদক্ষেপ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রথমে সরকারি কর্মী অরুণ গড়াইকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে এফআইআর করা হয়। তিনি কাকদ্বীপে নির্বাচন কমিশনের সহকারী সিস্টেম ম্যানেজার ছিলেন। কাকদ্বীপের পর এবার নজরে নামখানা। এখানকার 2 সরকারি কর্মী অভিজিৎ পাত্র এবং সুদীপ্ত বিশ্বাসের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সমবায় দপ্তরের ইন্সপেক্টর সুদীপ্ত বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ। 2018 সাল থেকে তিনি নামখানায় কর্মরত। এতদিন হলেও তাকে বদলি করা হয়নি। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের হয়। এবার ভোটার তালিকায় গরমিলের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের এফআইআর। ওনার নামে এমনিতেই অভিযোগ আছে, নির্বাচন ওসি থাকাকালীন বহু জায়গায় বহু গন্ডগোল হয়েছে, ভোটে কারচুপি আছে, বিভিন্ন অভিযোগ আছে, ভোটার কার্ডে কারচুপি। তার দুর্নীতিবাজকে কিভাবে একজন এতদিন ধরে থাকলো, কারা কারা জড়িয়ে আছে, ওনাকে রাখার পিছনে কাদের কাছে ইন্টারেস্ট আছে। শুধু খালি যে একজনের উপর চাপালে কিন্তু হবে না, এখানে অনেকে জড়িয়ে আছে। ওনার বিরুদ্ধে যাতে আইনত পদক্ষেপ নেওয়া হোক। শুধু দক্ষিণ 24 পরগনা নয়, রাজ্য জুড়েই ভুতুড়ে ভোটার খুঁজতে ময়দানে নির্বাচন কমিশন। সব ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং তাদের সহকারীদের লগইন আইডি চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা দিতে হবে চাকরিহারাদের। সুপ্রিম নির্দেশে পরীক্ষা দিতে পারবেন চাকরিহারারা। এবার নিয়োগ হবে 44,203 শূন্য পদে। সরকারের ঘোষণার পরেও পরীক্ষায় বসবেন না বলে জানিয়েছেন চাকরিহারারা। যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16 জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে। আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15ই নভেম্বর করেছি, আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20শে নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই টোটালটা করে দেব। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে এসএসসির প্যানেল বাতিল হওয়ায় 24,203 শূন্য পদ তৈরি হয়। সেই শূন্য পদে নিয়োগ করবে রাজ্য। এর সঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগে 20,000 অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে। এর মধ্যে নবম দশমদের জন্য নতুন শূন্যপদ 11,537, একাদশ দ্বাদশের জন্য শূন্যপদ 6,912, গ্রুপ সির জন্য 571 এবং গ্রুপ ডির জন্য 1,000 শূন্যপদ তৈরি করা হয়েছে। শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে মোট 44,203 পদে নিয়োগ করবে রাজ্য। 24,203 যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী, যদিও তারা কাজ করছেন, তারা কাজ করে যান, তারা ডিসেম্বর পর্যন্ত মাইনেতে কনফার্ম করেছেন, তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান। ক্লাস 9-10 চাকরিহারাদের নিয়ে 23,212, ক্লাস 11-12 চাকরিহারাদের নিয়ে 12,514, গ্রুপ সি 2,989, গ্রুপ ডি 5,488। তাহলে টোটাল ভ্যাকেন্সিজ প্রপোজ টু বি ফাইল্ড 44,203। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে, অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে, বয়সের জন্য সেটা আটকাবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেও পরীক্ষা দেবেন না বলে অনড় চাকরিহারারা। আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন, এটা পরিষ্কার
সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমাদেরকে তো সেই এক্সামের মধ্যেই ফেলে দেওয়া হলো, আমাদেরকে ফ্রেশার্সদের সাথে কম্পিটিশন করতে হবে। এটা কি করে পসিবল? আমি সেই আগের যে লেভেলে পড়াশোনা করে চাকরির জন্য পেয়েছিলাম সেটা কি করে সম্ভব? যদিও মুখ্যমন্ত্রীর আবেদন, রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা সরকারের অর্ডার নয়। কিছু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আমরা পরীক্ষাটা দেব কিভাবে? আমরা এই স্কুল করব, আমাদের সংসার বাচ্চা নিয়ে স্কুল করব, তারপরে আমরা আবার এক্সাম দেব। নিউজ 18 বাংলা। স্বতন্ত্র কোনো সংস্থাকে পরীক্ষা নেওয়ার দাবি। এসএসসির পরীক্ষায় ভরসা করতে নারাজ চাকরিহারারা, হাইকোর্টে মামলা করবেন চাকরিহারারা। এই যে অযোগ্য এসএসসি যারা এই যে পরীক্ষা নিয়ে চুরি করলো তাদেরকে দিয়ে এই পরীক্ষা নেওয়া হবে। আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা স্বতন্ত্র কোনো এজেন্সিকে দিয়ে করাবেন, এই মর্মে আমরা মামলা করব। সমস্ত অংশের চাকরিহারাদের কাছে আবেদন করতে চাই, ওএমআর প্রকাশিত হলে আপনারা নিজেরাই সেই ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের চাকরিটা বাঁচাতে পারবেন। দ্বিতীয়বার বাবা হলেন তেজস্বী যাদব। কলকাতার বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম। লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রীর ঘরে এলো পুত্র সন্তান। 2023-এ কন্যা সন্তান হয়েছিল তেজস্বী রাজশ্রীর। এক্স হ্যান্ডেলে ছেলেকে নিয়ে ছবি তেজস্বীর। দেখুন, तेजस्वी परिवार आज के एक खुशी खबर है, ये बहुत ही खुशी का खबर है। उसका परिवार में पहले बेटा इसको हुआ है लड़का का ओर से, तो लालू जी रबड़ी जी भी है, आए हुए हैं, वो लोग भी बहुत खुश है। इसका परिवार में सुख शांति सब रहे, और इसको चुनाव भी आ रहा है। मेरे को शुभकामना है, ये बच्चा शुभकामनाएं लेके आई हुए है। मैं बहुत खुश हो गया कि इसका परिवार में शांति आता है, तो हम लोग भी खुश हो जाता है। लालू जी से मिलना हुआ था? हाँ, लालू जी से राबड़ी जी का सिस्टर को सबको साथ मिला। उसका पत्नी भी बहुत बढ़िया है, दे आर सेफ एंड साउंड, दे आर वेरी स्टेबल। बच्चा भी बहुत देखने सुंदर हुआ है। पिताजी माताजी इतना सुंदर है तो ठीक है, मेरे को बहुत बहुत शुभकामनाएं। রাজ্যে দুদিনের সফরে অমিত শাহ। 31শে মে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 31শে মে থেকে 1 জুন রাজ্যের কর্মসূচি অমিত শাহর। 31শে মে কলকাতায় সরকারি অনুষ্ঠান, 1 জুন নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা। স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ। আগামী 31 তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন। 31 এবং 1 এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে। 1 তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে। বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দজির বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন, মিলিত হবেন। সেদিনই তার ফিরে যাওয়ার কথা।